নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 4 মে অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন, চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। এই পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ বার করে এনে বাংলাদেশকে স্বাধীন করেছিল আর কেউ না, ইন্দিরা গান্ধী। যে ইন্দিরা গান্ধী সেদিনের তেজ, বুদ্ধিদীপ্ততা, তার বিচক্ষণতা দেখে মোদির পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী বলেছিল, আমি দেবী দুর্গাকে দেখছি। পাকিস্তান সবথেকে বেশি দুর্বল হয় যেদিন বাংলাদেশ তার হাত থেকে চলে যায়। পাকিস্তানের কাছে প্রেমপত্র কী হচ্ছে আমাদের জানা নেই, কিন্তু মোদির সঙ্গে চীনের প্রেমপত্র বাম্পার চলছে। মোদিও তার চীনকে তো প্রেম করে ফেললো কেন জানি না। লাদাখে 2000 স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। অরুণাচল বলছে আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র। অরুণাচলের এক একটা জেলার চীন নতুন নতুন নাম দিচ্ছে। চীনের সব ভারতবর্ষে যত কোম্পানি করেছে মোদির আমলে, সেই কোম্পানিগুলোর অর্ধেকের মালিক চীন। নরেন্দ্র মোদীর যে প্রাইম মিনিস্টার কেয়ার্স ফান্ড, পিএম কেয়ার্স ফান্ড, সেখানে টাকা আসে চীনের কোম্পানি থেকে। তো মোদির তো চীন প্রেম কেন হলো কে জানে। মোদিজির চীনের প্রতি এত প্রেম কেন কে জানে। চীনের থেকে চীনের রাষ্ট্রপতি এলেন, মোদী সরকার ঝুলাই ঝুললেন, কী বলছে ওটাকে আমাদের এখানে কী বলে, দোলনায় ঝুললেন, ঝুলে তিনি অনেক কিছু কায়দা কানুন করলেন, মহাবালিপুর গেলেন, কিছু তো হলো না। মাঝখান থেকে লাদাখের 2000 স্কোয়ার কিলোমিটার এলাকা চীন কেড়ে নিল আমাদের কাছ থেকে। মোদি তাদেরকে বলছে কত প্রেম দেখুন, আমাদের 20টা ফৌজ মারা গেল গালওয়ানে। মোদি বলছে চীনের কোনো লোক কেউ ঢুকেও নেই। প্রেমের চূড়ান্ত নিদর্শন মোদি দিয়েছে। চীনের প্রতি মোদির যে কি প্রেম, যে আমাদের 20টা জওয়ান চীনের হাতে হত্যা হলো, তারা শহীদ হলো, তারপরেও মোদি বলছে কোনো ব্যাপার নাই, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মাত্র 20টা ফৌজকে তুমি মেরেছ, তাই বলে কি প্রেম চলে যাবে? আমার কখনো যাবে না। তাই বলে দিল কেউ চীন থেকে এসে ঢোকেও নি ভারতবর্ষে, কোথাও নেই, গালওয়ানে নেই, কোথাও নেই, কেউ ছিলও না। দেখুন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে দেশের গণতন্ত্র রক্ষার্থে সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং আমরা যারা গণতান্ত্রিক দলে বিশ্বাসী তারা মনে করি সংবাদ জগৎ, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, 4th পিলার অফ ডেমোক্রেসি। কিন্তু ক্রমশ সংবাদ মাধ্যম তার নিজের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে ফেলছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে মাঝে মাঝে ভয় লাগে যে কোন কথা কিভাবে বিকৃত করবে। এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আজ ভারতবর্ষে ছিলই, বাংলাতে, তারপরে আমার জেলাতেও। আপনারা জানেন যে আমরা রাজনৈতিক বক্তব্য যখন রাখি, নির্বাচনী বক্তব্য যখন রাখি, সেগুলো সমস্ত রেকর্ড হয়। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন রেকর্ড করে, মিডিয়া রেকর্ড করে, সবাই রেকর্ড করে। অতএব কোনো কিছু লুকোনো ছুপোনোর তো ব্যাপার নেই। কিন্তু দুর্ভাগ্য, আমাকে যারা হারাতে চাই, সেই তৃণমূল দলের বড় বড় যারা এক্সপার্ট, কিছু এক্সপার্টকে তারা কাজে লাগিয়েছে। অধীর চৌধুরী কোথায় ভুল করছে সেগুলোকে খুঁজে বার করে যেভাবেই হোক অধীর চৌধুরীর ভাবমূর্তিটাকে বিনষ্ট করে দাও। এবং আমার বিরুদ্ধে মূল চেষ্টা করছে তৃণমূল যেভাবেই হোক মুসলমান ভোট ব্যাংক অধীর চৌধুরীর পাশ থেকে সরে যাক। আমি যে কথা বলিনি সে কথাকে এখান থেকে সেখান থেকে তুলে জুড়ে দিয়ে কাট অ্যান্ড পেস্ট, ক্রপড অ্যান্ড কাল্টিভেটেড। মানে মনে করে একটা জমিতে চাষ হয়েছে, আমি মাঝখান থেকে কিছু জায়গায় ফসলটা তুলে বললাম এটাই মোট জমির ফসল, এটাই মোট জমির পরিমাণ, এটাই মোট জমির উৎপাদকতা। আমি একটা বক্তব্য যখন রাখি আমরা একটা কিছুর পরিপ্রেক্ষিতে রাখি, একটা পার্সপেক্টিভে রাখি। সেই পার্সপেক্টিভে অর্থাৎ সেই পরিপ্রেক্ষতাটাকে বিবেচনা না করে মাঝখান থেকে আমি বলে দিলাম, আমার মনের মতন করে একটা খবর তৈরি করে দিলাম
কিন্তু সেই খবরটা সংবাদ মাধ্যম যখন দেখবে, সংবাদ মাধ্যম যখন প্রচার করবে সেই খবরটা, তখন তাদের উচিত ভেরিফাই করা। বহুদিন আগে আমেরিকা একটা প্রেসিডেন্ট বলেছিল, ট্রাস্ট বাট ভেরিফাই। যে কোনো খবরকে বিশ্বাস করুন, কোনো অসুবিধা নাই, বাট ভেরিফাই করুন। আমার বিরুদ্ধে যা আমি বলিনি, এরকম 5টা কথা জুড়ে দিয়ে বলে দেওয়া হলো অধীর চৌধুরী বিজেপির জন্য ভোট চাইছে। অধীর চৌধুরী বলছে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আমি কখনোই তা বলিনি, বলতে পারি না। সারা দেশে কংগ্রেস দলের অবস্থান সবাই জানে। ভারতবর্ষের পার্লামেন্টে 5টা বছর ধরে অন্তত 270-80টা ডিবেটে আমি অংশগ্রহণ করেছি, শুধুমাত্র সরকারের এবং বিজেপির বিরোধিতা করতে গিয়ে। ভারতবর্ষে খুব কয়েকজন এমপি আছে মাত্র যারা এত ডিবেটে অংশগ্রহণ করেছে। আপনাদের আশীর্বাদে, দয়ায় দুয়ায় আমি এত বেশি ডিবেটে অংশগ্রহণ করেছি যে সেটা আমার কাছে একটা রেকর্ড। আমি এত বেশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট জমা দিয়েছি, সেটা পার্লামেন্টে আরেকটা রেকর্ড। তো যখন আমার সম্পর্কে একটা কথা বলা হলো সংবাদ মাধ্যমকে, তখন সংবাদ মাধ্যম কি আমাকে জিজ্ঞেস করবে না যে আপনি এরকম বলেছেন কি বলেননি? বলুন। যখন কারোর ফাঁসি হয়, ফাঁসি দেওয়ার আগেও বিচারপতি জিজ্ঞেস করে নেয় যে ভাই তোমার কিছু বলার আছে? কিন্তু এখানে সেটুকুও বলার সুযোগ দেওয়া হয় না আমাদের, কিন্তু ঘটা করে সেটাকে প্রচার করে দেওয়া হলো। ঘটা করে প্রচার করে দেওয়া হলো যে অধীর চৌধুরী বিজেপিকে ভোট দিতে বলছে। সারা ভারতবর্ষে তা প্রচার করে দেওয়া হলো। আমার পার্টি আমাকে জিজ্ঞেস করছে, তাহলে আমি কি করে বলতে পারি তা? আমি কমসে কম রাজনীতি করি, ভোট করি। আমি পড়াশোনা যাই না অনেকের মতন, কিন্তু মূর্খ তো নই নিশ্চয়ই। আমার অক্সফোর্ড হার্ভার্ডের ডিগ্রি নেই, আমি স্কুল কোনোদিন পাস করিনি আজ পর্যন্ত, কিন্তু আমি তবুও বলবো আমি নির্বোধ নই। তাই সেদিন যখন আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হলো, পরিকল্পিতভাবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে সমাজ মাধ্যমে বুস্টিং করে টাকা ঢেলে ঢেলে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো, এই দেখো অধীর চৌধুরী কী বলছে। এখানকার তৃণমূলের খোকাবাবু সেও টিভি সে বলছে, তার ভিডিও করে দেখাচ্ছে। কোথায় গেলাম? নির্বাচন কমিশন কি বলল? পুলিশকে বলল। নির্বাচন কমিশনের কাছে আমি র ভিডিও আর যে ভিডিও দেখানো হয়েছে, যেটাকে বলে ডক্টর ভিডিও, দুটোই আমি নির্বাচন কমিশনকে দিলাম। নির্বাচন কমিশন সেটা পুলিশকে দিয়ে তদন্ত করালো। পুলিশ বলছে সাইবার ক্রাইম বলছে, পুলিশ বলল না, সাইবার ক্রাইম বলছে। যারা এই ধরনের অপরাধ দেখে থাকে তারা বলছে এটা ম্যানিপুলেটেড, এটা তৈরি করা, এটা সত্য নয়। তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেস হয়েছে। আমি ধারাও বলে দিতে পারি আপনাদেরকে, যদি বলেন কী কী ধারায় কেস হয়েছে তাদের বিরুদ্ধে। আমি নিজে আমার মতো করে চিন্তা করছি, ভাবছি যে সংবাদ মাধ্যম আমার নামে অপবাদ, ভোটের সময় আমাকে হারানোর জন্য মিথ্যা প্রচার, মানুষের মধ্যে আমার সম্পর্কে বিভ্রান্ত করার ধারণা তৈরি করার জন্য অপচেষ্টা করেছে, আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলায় যাবার ভাবনা চিন্তা করছি। আর সেই সংবাদ মাধ্যম যার নাম রিপাবলিক টিভি না কি বলে, তারকে আমি বর্জন করছি। আপনাদের মধ্যে কেউ যদি কখনো মনে করেন যে রিপাবলিক টিভির পক্ষ থেকে কেউ আসবেন, দয়া করে আমার কাছে আসবেন না। এই হচ্ছে আমার আজকে আপনাদের কাছে বলার। আজকে ভারতবর্ষের কোন ঘটনাটা? মহিলাদের যে এপিসোড, সেই সন্দেশকারী গোটা এপিসোডে, সেই এপিসোডে উনি দাবি করছেন যে একটা ভাইরাল ভিডিও হয়েছে, তাতে বলছেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন এই ঘটনাটাকে আরো বড় করতে গেলে তোমাদের এই করা দরকার। এবং তিনি আরো যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা মহিলাদের উপর অত্যাচার হয়নি, সবটাই আচ্ছা, সব ঠিক আছে। তাহলে কোর্ট ভুল করেছে, সিবিআইও ভুল করেছে, তা দিদি তার বিরুদ্ধে আইনত কী ব্যবস্থা নিতে পারছে? দিদির মধ্যে যদি সততা থাকতো, নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করত,
আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল, আসলি না নকলি প্রমাণ হবে। আজকে সন্দেশখালী ঘটনা, ওটা বাংলায় তৃণমূলের নৈতিকতা বলে কিছু আছে, মানুষ আর তা বিশ্বাস করছে না, বিশেষ করে সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে। সন্দেশখালী ঘটনা প্রমাণ করে দিয়েছে এ বাংলায় তৃণমূল এক অপরাধীদের দল, যেখানে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়। আমি তৃণমূলের সবাই অপরাধীর কথা বলছি না, যারা তৃণমূলকে ভোট দিয়েছে অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভাবনা নিয়ে, আমি তাদের কথা বলছি না। কিন্তু তৃণমূলে আজ অপরাধীরা এত পরিমাণে আশ্রয় পাচ্ছে, এত পরিমাণে প্রশ্রয় পাচ্ছে যে তৃণমূলের আশ্রয় প্রশ্রয় আজ তৃণমূলের দলের মধ্যে যারা অপরাধী তারা আজ বাধাহীনভাবে অপরাধ করে চলেছে। সেখানে যদি কোথাও বাধা আসে, সে কথা মানুষ যদি জানতে পারলে তৃণমূলের ভোটের আগে ভোটে ধাক্কা খেতে পারে। তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি যে তিনি এক সৎ আর তিনি এক বাংলার সতী মহিলা, বাকি সব জায়গায় সব কিছু 2 নম্বরই হচ্ছে। আপনি নিজে যান না সন্দেশখালীতে, আপনার তো উচিত ছিল, রাজ্য তো আপনার, আপনি নিজেকে আবার সন্দেশখালী যেতে পারতেন না? তাদের সঙ্গে কথা বলতে পারতেন না? আমরা তো জানতে চাই, আপনি বসুন সন্দেশখালী, মহিলা বসুক, কে কী বলছে আমরা একটু শুনি। এইভাবে মমতা ব্যানার্জি আপনি আপনার অপরাধের স্বর্গরাজ্যকে মানুষের চোখ থেকে আড়াল করে নিয়ে যেতে পারবেন না। আজ তৃণমূল দলে অপরাধীদের সবথেকে বড় আশ্রয়স্থল, সেফ স্যাংচুয়ারি অফ ক্রিমিনালস তৃণমূল দল। মুর্শিদাবাদে তৃণমূল নেত্রী 2 দিন এখানে ছিল, আপনারা জানেন। সেখানে তিনি যে যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলো হচ্ছে এই যে সেখানে ইমাম মুয়াজ্জিনদেরকে ডাকা হয়েছিল, বলে দেওয়া হলে তোমরা প্রচার করতে আরম্ভ করো মুসলিম জনসমাজে যে তৃণমূলকে যেন ভোট দেওয়া হয়, আর তার জন্যে মমতা ব্যানার্জি তোমাদের পাশে থাকবে। এর আগেও তাই হয়েছে বরাবর। তৃণমূল দল মমতা ব্যানার্জি এইভাবেই মুসলমান সমাজের যারা ইমাম মুয়াজ্জিন তাদেরকে ব্যবহার করছে। তা মুসলমান সমাজের কাছে নিশ্চয়ই আমাদের দাবি থাকবে, নিজের চোখে যা দেখছেন তার উপরে ভোট দিন। মুসলমান সমাজকে মমতা ব্যানার্জি মনে করতে পারে মুসলমান সমাজ অশিক্ষিত, অজ্ঞানী, আমরা তা মনে করি না। মুসলমান সমাজের শিক্ষা দীক্ষার অভাব আছে বলে আমি মনে করি না। মুসলমান সমাজের মধ্যে সচেতনতা যে নেই একথা মমতা ব্যানার্জি বিশ্বাস করতে পারে, আমরা বিশ্বাস করি না। মমতা ব্যানার্জির কাছে তাই এই মুহূর্তে নির্বাচনের বড় তাগিদ। তাই এই জেলায় যে 3 দিন তিনি সমস্ত পুলিশ অফিসার, এখানকার যারা অপরাধী সবাইকে ডেকে তিনি পরামর্শ দিয়ে গেছেন যে সন্ত্রাসটা শুরু করো ভোটের 2-3 দিন আগে থেকে। বুথের মধ্যে তোমরা হয়তো বুথ দখল করতে পারবে না, কিন্তু বুথে যাতে মানুষ যেতে না পারে তার ব্যবস্থা করো, সেখানে তোমাদের পাশে পুলিশ থাকবে। ব্যাপারটা বুঝুন। মমতা ব্যানার্জি জানে বুথের মধ্যে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কেউ বুথ দখল করতে পারবে না। তাই মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজিটা হচ্ছে বুথেই যাতে লোক যেতে না পায়, বুথে যাতে বিরোধী দলের ভোটার যারা মমতা ব্যানার্জির দলের কাছে চিহ্নিত, পুলিশের কাছে চিহ্নিত, বিরোধী দলের ভোটাররা যেন বুথ পর্যন্ত না যায়, সেই বাতাবরণ তৈরি করো, সেই আতঙ্কের বাতাবরণ তৈরি করো। সেই আতঙ্ক সৃষ্টি করার জন্য প্রয়োজন হয় বোমা, পিস্তল, গুলির। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ এত হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ, তো তাই স্বাভাবিক কিছু প্রকাশ পাচ্ছে। তার জন্য আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি, তাদেরকে সতর্ক করছি, যেটা আমাদের দায়িত্ব আমরা করব। তার জন্য এত বোমা। দেখুন, কে স্টিং অপারেশন করেছে সেটা তদন্ত, সেটা আমি বলতে চাই না। সেটা বলতে গেলে বিজেপি দলের নেতার পক্ষে সওয়াল হয়ে যায়, সেটা আবার আরেকটা ব্যাখ্যা হবে। আমি তা বলতে চাইছি না। সন্দেশখালীর মা বোনদের কাছে একটু আমাদের যেতে দিন দিদি। তারা স্টিং করছে না স্টাং করছে, একটু যেতে দিন না। হঠাৎ আপনি স্টিং অপারেশনের ভরসা করছেন কেন? আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন না কেন? আপনি কোর্টকে বলছেন না কেন? কোর্ট জানে না কিছু, তাই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
কোর্টে কেউ সিবিআই তদন্ত দাবি করেনি, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই যখন তদন্ত করছে তখন একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। সেগুলোকে ম্যানেজ করার আপনি চেষ্টা করবেন জানি। ইডিকে ম্যানেজ করেছেন, মোদিকে ম্যানেজ করেছেন। মোদিকে আপনি এমন ম্যানেজ করেছেন ভোটের আগে যে ইডি কোর্টে গিয়ে বলছে খোকাবাবুকে ভোটের আগে আর ডাকাডুকির দরকার নাই। বুঝুন, বাংলার খোকাবাবুকে ইডি সবাইকে ডাকছে, সবাইকে জেলে ভরছে, কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু বাংলার খোকাবাবুর জন্য ইডির দরদ এত। ইডি কোর্টে গিয়ে বলছে যে নির্বাচনের সময় আর খোকাবাবুকে ডিস্টার্ব করে লাভ নাই, আর খোকাবাবুর বিরুদ্ধে প্রার্থী এমন দিও না যাতে খোকাবাবু হারতে পারে। খোকাবাবুর মনের মতন প্রার্থী দাও, খোকাবাবু যাতে জিততে পারে। সেই সমঝোতায় ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে এলো। তো স্বাভাবিকভাবেই এত ম্যানেজ করেছে যখন ইডি সিবিআইকে, এটা ম্যানেজ করার সেখানে চেষ্টা করুক। আমরা তো কোর্টের কাছে জানতে চাইব যে কোর্ট যখন শতপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল তার পরিণাম কি আগামী দিনে বাংলার মানুষ জানতে চাইবে। আমি কালকেই বলেছি, পরশু, যে বাংলায় সার্কাস চলছে, এ নিয়ে প্রশ্ন করা বৃথা। বাংলায় সার্কাস চলছে। রাজ্যপালকে 420 কেসে জেলে ভরে দিতেও পারে দিদি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা তো চাই সেটা, কারণ এখানে মমতা ব্যানার্জির নির্দেশে সন্ত্রাসবাদ পুরো পরিকল্পনা তৈরি হয়েছে, অনেক পরিকল্পনা করছে ওরা চাইছে এমন একটা ঘটনা ঘটাবো বহরমপুর লোকসভায় যে অধীর চৌধুরী বাধ্য হয়ে তার বহরমপুর শহর ছেড়ে চলে যাবে, সেই ভাগে বহরমপুর শহরটাকে লুট করে নেব, এমনও পরিকল্পনা আছে, প্রচুর পরিকল্পনা তার। আমরা বসবো ইলেকশনে যে অবজারভার তার সঙ্গে বসছি আমরা। এখানে তো কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করবে, তাকে ভুল পথে চালিত করা, সব রকম চেষ্টা হবে। সেই চেষ্টাকে রুখবার জন্যে আমরাও এখানে তৎপর হচ্ছি, শুরু করেছে লুটপাট, আগামী দিনে আরও ইন্টেন্সিভ করাবো, আমরা 100 বার করাবো। যেখানে মুর্শিদাবাদ বা জঙ্গিপুর সেখানে 7 তারিখের ভোট, সেখানে সেগুলো হয়তো বেশি হবে। বহরমপুরে 13 তারিখ, সময় লাগবে, এখানেও হতে হবে তো বটেই, করিয়েই ছাড়বো আমরা। হতে পারে দিদি এখন পা ধরতে পারে কুণাল ঘোষের বাঁচার জন্যে, কারণ কুণাল ঘোষ যদি বলতে আরম্ভ করে এই বোমা যে ফেটে কত দূর যাবে সেটা দিদি ভালো করে জানে। দিদি তাই কুণাল ঘোষকে ম্যানেজ করার চেষ্টা করতে পারে, ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ শুরু হতে পারে, তাই ম্যানেজ করার চেষ্টা হতে পারে। কুণাল ঘোষ এর আগেও সারদা কাণ্ডে গ্রেপ্তারে দিদির বিরুদ্ধে অনেক কথা বলেছিল, কুণাল ঘোষকে ম্যানেজ করে দিদি আবার পটিয়ে পাটিয়ে তাকে মুখপাত্র করেছিল, পদ দিয়েছিল, আবার বিদ্রোহ করেছে, আবার থামাতে পারে। কারণ ভোটের আগে কুলের কথা যাতে খুলে না বলে কুণাল, তার জন্য দিদির চেষ্টা ত্রুটি থাকবে না, যাতে কুলের কথা खुले ना बोले। इसमें साफ जाहिर होते हैं कि अमित शाह जी और नरेंद्र मोदी जी और उनके पार्टी बीजेपी पूरी तरह बौखलाए हुए हैं, क्योंकि जब चुनाव शुरू हुई थी तो उनका ये यकीन थी कि हिंदुस्तान में 400 की संख्या पार करना बड़े आसानी से हो जाएगी, क्योंकि मोदी है तो मुमकिन है, 400 क्यों 4000 सीट भी वो पार कर लेंगे। लेकिन चुनाव शुरू होने के उपरांत धीरे धीरे माहौल इस तरह हो रहे हैं कि सारे हिंदुस्तान में आम लोग नए तरीके से सोचना शुरू कर दिए हैं, और इसके चलते डर के मारे मोदी जी और अमित शाह जी किसी सूरत में कांग्रेस पार्टी को, उनके छवि को धूमिल करने के लिए, बदनाम करने के लिए हर संभव प्रयास करेंगे। और साथ साथ और एक काम करेगा जिसको कहते हैं कि ध्रुवीकरण, चुनावी ध्रुवीकरण के अलावा मोदी जी के पास आज की तारीख में और कोई चारा नहीं बच पाए। तो चुनावी ध्रुवीकरण, सांप्रदायिक विभाजन की राजनीति, सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति और जोर शोर से शुरू करने की बीजेपी की तैयारी हम देख रहे हैं हर जगह। इसके अलावा उनके पास और कोई बचा हुआ नहीं, क्योंकि देश को डुबा दिए हैं मोदी और अमित शाह जी, देश को डुबो दिए हैं। ये मैं नहीं कहते, मोदी जी की सरकार की जो वित्त मंत्री उनकी हस्बैंड भी कह रहे हैं, ये उनको थोड़ा सा पूछ लिया करो, प्रोज्वल रावन्ना को मोदी की नहीं पहचानते हो, उनके लिए तो कुछ कहो, वो अच्छा ये नहीं है। आपको वोट देने का मतलब तो प्रोज्वल रावन्ना को पैदा करना,
हर स्टेट में, हर गांव में। तो हिंदुस्तान के लिए वो करेगी कि एक एक गांव में, एक एक शहर में एक प्रज्वल रावण्णा पैदा हो। सब ডান্ডা পড়ছে কোর্ট থেকে, বিচারকদের ডান্ডায় দিশেহারা তৃণমূল, তারা আবার এসএসসিকে বলির পাঁঠা করার চেষ্টা করছে। এর তো জবাব দিবে সরকার। এসএসসির কি নিজস্ব ক্ষমতায় কোনো সিদ্ধান্ত নেবার, কোনো রকম সিদ্ধান্ত নিয়ে কিছু করবার ক্ষমতা আছে? নিজের ইচ্ছায়, নিজের ভাবনায়। এসএসসি কে? তৃণমূল দলের একটা অ্যাপেন্ডেজ। এসএসসি চলেছে কি করে? তৃণমূল দলের নেতাদের নির্দেশে। কুণাল ঘোষ নিজে বলছে পার্টি জেনে শুনে চুরি করেছে, শিক্ষক দুর্নীতি পার্টির নির্দেশে হয়েছে, পার্টির পরিকল্পনায় হয়েছে। আমি আর কি বলবো? क्यों गाय की राजनीति फिर करना शुरू कर दिए हैं आप? हिंदुस्तान के हर लोगों को मैं ये जब बोलना चाहते हैं कि हिंदुस्तान के लोग आप जानते हैं कैराबीप, इंग्लिश में कराबीप बोलते हैं, भैंस, मतलब हम जिसको बाफेलो कहते हैं, वो एक तरह गाय के ही एक दूसरी, वो एक मतलब रूप, मतलब हम ये यही मानते हैं। इंग्लिश में कहते हैं बीप, नहीं कहते, कहते कि काराबीप। आप जानते हैं हमारा देश है काराबीप, 28 से 30 हजार करोड़ रुपया की काराबीप यहाँ से निर्यात होते हैं। तो मोदी क्या कहे? ये गाय की राजनीति कितने दिन तक करोगे मोदी? कितने दिन तक गाय की राजनीति करोगी? गाय, गंगा, गीता ये मोदी जी की नहीं, सारे देश की संपदा है। गाय की राजनीति करना छोड़ो, आम जनता के लिए कुछ राजनीति करो। नौकरी क्यों नहीं दे पाए? 2 करोड़ नौकरी क्यों नहीं दे पाए हर सालाना, जो वादा आपने किए थे? हिंदुस्तान में बेरोजगार इतने तेजी से क्यों बढ़ रहे हैं? बेतहाशा इजाफा क्यों हो रहे हैं ये बेरोजगारों की? इसका जवाब कौन देंगे? सारे बाजार में हर चीज की दामों पे आग लग गई है। हर चीज की दाम इतने बढ़ते क्यों है? ये सर्कस चल रहे हैं बंगाल में। कभी ऐसा भी हो सकता है कि बंगाल के मुख्यमंत्री 420 केस में राज्यपाल को पकड़ के जेल में भी डाल सकते हैं। क्या करें हम? अगर राज्यपाल की सुरक्षा नहीं है तो हम जैसे आम लोगों की कैसे सुरक्षा होगी? হ্যাঁ, এছাড়া কিছু নেই তো পশ্চিমবঙ্গে। না, পশ্চিমবঙ্গে সরকার লক্ষ্মীর ভাণ্ডারটাকে সবথেকে বড় নির্বাচনী হাতিয়ার করেছে, কারণ তারা দেখছে বাংলায় তাদের অবস্থাও খারাপ। এখন যাতে ভয় দেখিয়ে, ভীতি প্রদর্শন করে, এটা আর্থিক ভীতি, এটাও এক ধরনের সন্ত্রাস, আর্থিক সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে যে তোমরা যদি মমতাকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। কিন্তু বাংলার মানুষকে বলে রাখি খুব পরিষ্কার করে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিদি বা দিদির দলের লোকেদের পৈতৃক সম্পত্তি নয়, আপনারই ট্যাক্স, তার জমানো টাকায় একটা অংশ লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে দেওয়া হয়। এটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেওয়া হয়। উদাহরণ হিসাবে আপনি চলে যান কর্ণাটকে, সেখানে 2000 টাকা দেওয়া হয় প্রত্যেক মহিলাকে প্রতি মাসে। চলে যান তেলেঙ্গানায়, চলে যান হিমাচলে, সমস্ত রাজ্যেগুলো দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার। এখানে লক্ষ্মীর ভাণ্ডার নাম, কর্ণাটকে ভাগ্যলক্ষ্মী। আমরা যেটা আনতে চাইছি কংগ্রেস পার্টি, সেটা মহালক্ষ্মী। সেখানে 1 লক্ষ টাকা একটা পরিবারের একজন মহিলাকে দেওয়া হবে বছরে। অতএব বাংলার মানুষ ঘাবড়াবেন না, লক্ষ্মীর ভাণ্ডার সরকারি একটা প্রকল্প, কারো ক্ষমতা নাই এই প্রকল্প কেড়ে নেওয়ার। যদি বাংলার কোনো একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প কেউ কেড়ে নিতে পারে তাহলে আমরা আছি। চ্যালেঞ্জ থাকলেও আপনার হক কেউ যদি কেড়ে নেয় সেটাকে উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমাদের। লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হয়েছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেনি যে আমি তৃণমূলের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেব, বাকি কাউকে দেব না। তার কারণ সরকারি প্রকল্প কারোর ইচ্ছা অনিচ্ছাই হয় না, সরকারি প্রকল্প সকলের জন্য হয় এবং সরকারি প্রকল্প মানুষের টাকাই হয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার আমার টাকা, অতএব ঘাবড়াবার কিছু নাই। মমতা ব্যানার্জি দিশেহারা, তার কাছে কোনো বক্তব্য নেই। বাংলা আজ শেষ হয়ে যাচ্ছে, বাংলায় শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, আইন নেই, কিছু নেই। তাই বাংলার মানুষের মধ্যে আজ মমতা ব্যানার্জির বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ।
সেই ক্ষোভের আগুন থেকে বাঁচার জন্যে মানুষের উপরে নতুন করে বিশেষ করে গরিব মা বোনদের যারা মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডারটা তাদের একটা রোজগার, সেইখানটাই তারা ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাদের স্বামীদেরকে কোনো কাজ দিতে পারছে না। তাদের স্বামীরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যায়, বাইরের রাষ্ট্রে চলে যায়। এই ধরনের সন্ত্রাস যেমন রাজনৈতিকভাবে দেখাচ্ছে, দৈহিকভাবে দেখাচ্ছে, এখন আর্থিক ক্ষেত্রে মমতা ব্যানার্জি এই সন্ত্রাস প্রয়োগ করার চেষ্টা করছে, এতে সফল হবে না। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।